কলকাতায় এসে শেখ হাসিনার ভয়ঙ্কর অ্যাকশন শুরু। একদিনে দুইটি সুসংবাদ পেল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে শেখ হাসিনায় আগামীর বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন পুতিন। তাহলে কি সত্যি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের। এখন আওয়ামী লীগের সামনে রাজনীতিতে প্রত্যাবর্তনের মূলত দুটি পথ খোলা রয়েছে। তারেক রহমানের সরকার যে ক্ষমতায় আছে তারা দেশ চালাতে চূড়ান্তভাবে ব্যর্থ হবে এবং জনগণের মধ্যে ক্ষোভের দাবানল জ্বলবে। তিনি যখন বলেন আওয়ামী লীগ আবার তার পজিশনে যাবে, তখন তিনি হয়তো রাতারাতি ক্ষমতায় ফেরার কথা বোঝাননি। শেখ হাসিনা হয়তো কলকাতা আসছে, তাকে আনার একটা পরিকল্পনা নরেন্দ্র মোদীর ছিল যে কলকাতার কাছাকাছি কোনো একটা সেফ হাউসে তাকে রাখবে। এখন সরকার বদলের পর এখন তাকে আবার কলকাতা আনার ব্যাপারটা চিন্তা করা হচ্ছে। বিএনপি এমন ভাবে করেছে এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ভাবে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। এবার 17 বছর, এবার হয়তো জীবন আর বিএনপি রাজনীতি ফিরতে পারে। এখন দেশের রাজনৈতিক পরিস্থিতিটা যদি এমন হয়, এককালে ভয় ছিল যে রক কেটে দেবে, কুপিয়ে মারবে, এখন যদি পরিস্থিতিটা এমন হয় যে সারা বাংলাদেশ জুড়ে পিটিয়ে মারা, পুড়িয়ে মারা এবং পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার একদল প্রশিক্ষিত বাহিনী সক্রিয় থাকে রাজনৈতিকভাবে এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষকে এ ধরনের শাস্তি দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করাকে তাদের রাজনীতির অংশ বলে মনে করেন, তাহলে কি প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন যে তার রাজনীতি, তার রাজনৈতিক দলের কর্মীরা নিরাপদ থাকবেন? বাংলাদেশের চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় রাত 3টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইত্তেফাক পত্রিকা সরাসরি লিখছে, সাগরিকা থেকে যেই মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি এক ছাত্রলীগ নেতার মরদেহ এবং ইত্তেফাক বলছে যে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামের যে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তিনি নগরীর আকবর শাহ থানা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। কিন্তু এই যেই যুবক বিএসআরএম নামক রড নির্মাণকারী প্রতিষ্ঠানের নৈশ প্রহরী হিসেবেও কাজ করতেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম লিখছে, সংবাদ মাধ্যম এবং পুলিশ এই যুবকের নাম, পরিচয়, তিনি কি করতেন, এসব বিষয়ে এত রকমের তথ্য দিয়েছে যে বুঝতে বাকি থাকে না এই মৃত যুবকের নাম পরিচয় লুকানোর ক্ষেত্রে পুলিশ মৃতদেহটি উদ্ধার করা মাত্র ভীষণ সক্রিয় হয়ে উঠেছে। সোমবার রাত 3টার দিকে এই মৃতদেহ উদ্ধার করার পর প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটো শীর্ষস্থানীয় পত্রিকা সরাসরি এভাবে শিরোনাম করেছে যে চট্টগ্রামে উড়াল সড়কের রেলিংয়ে যুবকের ঝুলন্ত লাশ, যা বলছে পুলিশ। এবং সেখানে তারা বলছে নিহত কাউসার একটা রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্ক্র্যাপ মালামালবাহী গাড়ি পাহারা দিতেন। নিহত কাউসার আহমেদ নিষিদ্ধ ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে, তবে পুলিশ বলছে ওই যুবক রাজনীতিতে সক্রিয় ছিলেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবার জানিয়েছে, পুলিশ বলছে পরিবারও জানিয়েছে তিনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। বুঝতে অসুবিধা হয় না যে ছাত্রলীগ করবার কারণে যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবারের ব্যক্তিবর্গকে খুন হতে হয়েছে, এমনকি ছাত্রলীগ নেতার মাকে নামাজে সেজদা দেওয়া অবস্থায় খুন করে আসা হয়েছে, সেসব খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, তখন যে ছেলে মরে গেছে সে ছেলের পরিচয় যখন পুলিশ ঢাকতে চাইছে, তখন যে পরিবার ছেলে ছাত্রলীগ করত এমন কোনো কথা বলবে না, সেটাই বোধহয় স্বাভাবিক। পরিবার পুলিশের সাথে কথা বলেছে। পুলিশের বরাতে প্রথম আলো, ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় পত্রিকাগুলো কাউসারের পরিচয়, যে যুবকের একটা মৃতদেহ ফ্লাইওভার থেকে ঝুলে থাকতে দেখা গেল, এই অবস্থায় পাওয়া গেল, সেই যুবকটি কে পুলিশের বরাতের বাইরে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোকে এর কোনো খোঁজ করার সাহস করতে দেখা যাচ্ছে না। তাতেও রহস্য নিশ্চিতভাবে আরো ঘনীভূত হচ্ছে যে কি করে এক যুবকের লাশ
ফ্লাইওভারের রেলিং থেকে ঝুলে থাকতে দেখা গেল। কারণ মনে রাখতে হবে, এই যে ফ্লাইওভার থেকে লাশ ঝুলিয়ে দেওয়া, এ ঘটনা আমরা প্রথম দেখেছি বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়। যাত্রাবাড়িতে 2 পুলিশ সদস্যকে পিটিয়ে তাদের লাশ উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং সেই ভয়াবহ ছবি এখনো সংবাদ মাধ্যমে তো নয়, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলে বেরিয়ে আসে। এবং সেই লাশ উদ্ধার করতে পুলিশকে কি রকম অভিযান চালাতে হয়েছিল সে বিষয়েও তখনও সংবাদ মাধ্যমে নানা রকম খবর খুঁজলে এখনো পাওয়া যায়। কিংবা মনে করে দেখেন, গাজীপুরের সেতু থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএস জুয়েলের লাশ। কাজেই এই যে ঢাকার বিভিন্ন দিকেই তখন খবর বেরিয়ে আসছিল যে ঢাকাকে ঘিরে যেসব সেতু, সেসব সেতু থেকে শত্রুদের লাশ ঝুলিয়ে রাখছে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনকারীরা। কিংবা ধরেন সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় আক্রমণ করে যে একেবারে পিটিয়ে ঘটনাস্থলে 13 জন, আর পরে হাসপাতালে আরো 2 জন, 15 জন পুলিশ সদস্যকে মেরে ফেলা হলো। সেই পুলিশ সদস্যদেরকেও কিন্তু পিটিয়ে মারার পর তাদেরকে গাছ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিংবা কিছুদিন আগে হাদির মৃত্যুর পর যে ঘটনা বেশ আলোড়ন তৈরি করলো, দীপু চন্দ্র দাস, এক ফ্যাক্টরি শ্রমিক, তাকে যে ধর্ম অবমাননার অভিযোগে ফ্যাক্টরি থেকে বের করে পিটিয়ে মারা হলো এবং অর্ধমৃত অবস্থায় গাছ থেকে ঝুলিয়ে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হলো। সেসব ঘটনায় আমরা প্রথম বুঝতে শুরু করলাম, মানে 2024-এর জুলাই আগস্ট থেকে যা দেখছি তা দেখতে দেখতে এই জায়গায় এসে ঠেকলাম যে আমরা বুঝলাম বাংলাদেশে পিটিয়ে মারা যেমন একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, তেমনি একদল সাধারণ মানুষ জড়ো হয়েছেন বাংলাদেশের সর্বত্র, বা সাধারণ মানুষ সৃষ্টি হয়েছেন বাংলাদেশের সর্বত্র, যারা খুবই বিক্ষুব্ধ এবং যারা ঝুলিয়ে মানুষ মেরে ফেলতে পারেন, বিভিন্ন সেতু থেকে ঝুলিয়ে দিতে পারেন, গাছ থেকে ঝুলিয়ে দিতে পারেন, পিটিয়ে মারতে পারেন, পুড়িয়ে মারতে পারেন। তো এহেন অবস্থায় চট্টগ্রাম নগরীর বুকে তার ফ্লাইওভারে রাত 3টায় এক যুবকের লাশ পাওয়া যাবে, অথচ প্রথম আলো, ডেইলি স্টার কাউকে দেখা যাচ্ছে না ওই যুবকের ঠিক পরিচয়টা বের করতে। বিএসআরএম কারখানায় গিয়ে তারা কথা বলছেন কিংবা পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন। বিডি নিউজ 24-এর কথাই যদি বলি, তারা শিরোনাম করছে চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ, পুলিশের ভাষ্য তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মানে সকল খবর আসছে শুধুমাত্র পুলিশের ভাষ্যের ওপর ভিত্তি করে, এবং bdnews24.com তারাও বা তাদের ব্যুরো অফিসও এই যুবকের পরিচিতি জানতে কোনো চেষ্টা করছে না। পাহাড়তলী থানার ওসি নুরুল আফসার bdnews24.com-কে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তারা 27 বছর বয়সী আবু কায়সারের লাশ উদ্ধার করেছেন। তার বাসা নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায়। ওসি বলেছেন, মারা যাওয়া যুবক বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন। তাহলে সংবাদ মাধ্যমগুলো ওই কারখানায় গিয়ে জিজ্ঞেস করছেন না কেন? বিডি নিউজে খবর পাওয়া যাচ্ছে যে সে নাকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার মানসিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মানে ভাবেন, 27 বছরের একটি ছেলের মৃতদেহ হঠাৎ করে সেতুতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, আর পরিবার নাকি সাথে সাথে পুলিশকে জানিয়ে দিল যে এই যুবক দীর্ঘদিনের মাদকাসক্ত এবং তার মানসিক সমস্যা ছিল। এখন তাহলে পরিবার মানসিক সমস্যার বিষয়ে কি ব্যবস্থা নিয়েছিল সেসবের প্রশ্ন জানার যেমন কৌতূহল বাড়ে, তেমনি জানতে ইচ্ছা করে যে বিএসআরএম এর মতো একটি প্রথিতযশা, প্রভাবশালী, গুরুত্বপূর্ণ কারখানায় যেই যুবক পাহারাদার হিসেবে কাজ করতে পারতেন, সেই যুবক কি করে মাদকাসক্ত ছিলেন এবং পরিবার জানতেন, সে বিষয়টা নিয়েও কেন সংবাদ মাধ্যম কোনো জানাজানির চেষ্টা করছে না। পুলিশ বলেছে যে নিহতের নাম আবু কায়সার বললেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার রাতে ফেসবুকে দাবি করেছেন তার নাম কাউসার হোসেন। নিহত ব্যক্তি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়
বিষয়ক সম্পাদক দাবি করে ওই নেতারা অভিযোগ করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ কর্মকর্তা নুরুল আফসার বিডি নিউজ 24-কে বলেছেন, ওই যুবকের নাম আবু কায়সার বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। সে ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল না। পরিবারের লোকজনও এ কথা বলেছে এবং পুলিশ বিডি নিউজ 24.com-কে জানিয়ে দিয়েছে যে হত্যার অভিযোগ সঠিক নয়, কারণ কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, মানে পুলিশ ধারণা করছে, ময়না তদন্ত রিপোর্ট এখনো তাদের হাতে আসেনি, কিন্তু পুলিশ কতটা উদ্গ্রীব একই সঙ্গে বলছে ওই যুবক যার মরদেহ পাওয়া গেছে সে বিএসআরএম কারখানার পাহারাদার, একই সঙ্গে বলছে সে মানসিকভাবে অসুস্থ, একই সঙ্গে বলছে সে মাদকাসক্ত এবং বলছে যে আমাদের ধারণা ফ্লাইওভার থেকে ঝুলে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। তারপরও আমরা ঘটনা তদন্ত করে দেখছি। আমরা মারা যাওয়া যুবকের লাশের ময়না তদন্ত করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি। এই ঘটনায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে, মানে কোনো হত্যা মামলা হয় নাই, অপমৃত্যুর মামলা হয়েছে। কিন্তু ইত্তেফাক সরাসরি লিখছে চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, একমাত্র ইত্তেফাককেই সেটা লিখতে দেখছি। এবং তারা বলছে যে মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার রাতে ফেসবুকে দাবি করেছেন কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং পাহাড়তলী থানার এসআই মাসুদুর রহমান ইত্তেফাককে বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার অনেকগুলোই প্রোপাগান্ডা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে তারা লাশ হস্তান্তর করেছেন পরিবারের কাছে। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তালুকদার পারভেজ আনসারি ইত্তেফাকে বলছেন অভিযোগ করে যে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রলীগ করার কারণে কাউসারকে অপহরণ করে হত্যা করেছে, পরে তার মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইত্তেফাকের যে শেষ লাইন তাদের খবরের, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই যুবক যদি মানসিকভাবে অসুস্থ একজন শুধুমাত্র মানে বিএসআরএম কারখানার একজন নৈশ প্রহরী মাত্র হতেন, তাহলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লো কেন? পত্রিকায় সে বিষয়ে আর বিস্তারিত কিছু লেখেনি ইত্তেফাকও। এমনকি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা যে খবরটি করেছে এ বিষয়ে, সেখানে তারাও শেষ করেছে তাদের খবরটি এভাবে যে স্থানীয়দের ধারণা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই কাউসার হামলার শিকার হয়ে থাকতে পারেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অথচ প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ইত্তেফাক বা বিজনেস স্ট্যান্ডার্ড যারা ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর দিচ্ছে, তারা কেউ কি ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়লো, কি অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়লো, তাহলে পুলিশের যে ভাষ্য তা নিয়ে সন্দেহ করার যথোপযুক্ত কারণ আছে কিনা, যুক্তিসঙ্গত কারণ আছে কিনা, সে বিষয়ে আর কোনো ব্যাখ্যা করেন নাই। এখন প্রশ্ন জাগে, গত সপ্তাহ খানেক ধরে বাংলাদেশের প্রায় সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন যে সারা বাংলাদেশে তারা যদি তাদের সংগঠনের কমিটিগুলো পুনর্গঠন না করতে পারেন এবং সাংগঠনিক কাজে রাজনৈতিক কর্মীদেরকে, তাদের দলীয় কর্মীদের সক্রিয় করতে না পারেন, তাহলে তাদের পক্ষে সরকারের সুসংহত থাকা, নিরাপদ থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এখন দেশের রাজনৈতিক পরিস্থিতিটা যদি এমন হয়, মানে এককালে ভয় ছিল যে মানে রক কেটে দেবে, কুপিয়ে মারবে, এখন যদি পরিস্থিতিটা এমন হয় যে সারা বাংলাদেশ জুড়ে পিটিয়ে মারা, পুড়িয়ে মারা এবং পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার একদল প্রশিক্ষিত বাহিনী সক্রিয় থাকে রাজনৈতিকভাবে এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষকে এ ধরনের শাস্তি দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করাকে তাদের রাজনীতির অংশ বলে মনে করেন, তাহলে কি প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন যে তার রাজনীতি, তার রাজনৈতিক দলের কর্মীরা নিরাপদ থাকবেন? যদিও সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই বিএনপির এক নেতা বলেছিলেন যে তারাই পুলিশ পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছিলেন সেখানে, কিন্তু নানা জায়গায় বিএনপি কর্মীরা এসব ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়লেও
কোন সে প্রশিক্ষিত জনগোষ্ঠী যারা এ ধরনের ঘটনা সারা দেশে ঘটিয়েছে 2024-এর জুলাই আগস্টে এবং এখনো ঘটাচ্ছে, সেটা চিহ্নিত না করলে সম্ভবত বাংলাদেশ জুড়ে যে কোনো রাজনৈতিক দলের পক্ষেই নিয়মতান্ত্রিকভাবে টিকে থাকা মুশকিল হবে। এখন চোখের বদলে চোখ, ঝুলিয়ে দেওয়ার বদলে ঝুলিয়ে দেওয়া, এই রাজনীতি করে টিকে যাওয়া যাবে কিনা সেটা বিবেচনা করবেন তারেক রহমান, নাকি চিহ্নিত করবেন কারা এই শক্তি যারা সারা বাংলাদেশ জুড়ে এ ধরনের নৃশংসতা ঘটিয়েছে, ঘটাচ্ছে এবং আগামীতেও ঘটাতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে একটি অডিও বার্তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অডিও বার্তাটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি 24 আগস্ট থেকে দিল্লিতে আছেন। গত 2.25 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম বর্তমানে সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধ। দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবুও গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অলিগলিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল, নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সর্বশেষ অডিও বার্তাটি যেন রাজনৈতিক দাবা খেলায় একটি নতুন চাল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময় ঘোষণা করেছেন। বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হলো 21 মাস পর কেন তিনি প্রথমবারের মতো দেশে ফেরার জন্য একটি সময়সীমা ঘোষণা করলেন? যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় শাস্তি ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে 663টি মামলা আছে, যার ফেরা না ফেরার বিষয়টি দুটি দেশের কূটনীতিতে বড় একটি ইস্যু এবং যে ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্পর্শকাতর বিষয়, তিনি কেন হঠাৎ করে 6 মাসের মধ্যে ফেরার বার্তা দিলেন নিজের দলের নেতাকর্মীদের? এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকার সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক হারে মিছিল ও শোডাউন করতে চায়। সব মিলিয়ে শেখ হাসিনার অডিও বার্তা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঠের তৎপরতা বাড়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুধু আলোচনাই পারেনি, পর্দার আড়ালে বেশ কিছু নতুন মেরুকরণেরও খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর যদি সত্যি হয় তাহলে সামনে আসতে পারে বেশ কিছু চমক। 24-এর 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে তিনি অনলাইনে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন, অডিও বার্তা দেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার ভারতীয় সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল। অবশ্য খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন, ভারত সরকার কারো সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়। আদালত অবমাননার আরেকটি মামলায়ও শেখ হাসিনার শাস্তি হয়েছে। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক ভার্বাল নোটও দিয়েছিল। তবে সেসব নোটের কোনোটিরই জবাব এখনো পর্যন্ত ভারত সরকার দেয়নি। মোহাম্মদ ইউনূস তার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাহী আদেশে গত বছরের 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, যেটি বিএনপি সরকারও বহাল রেখেছে। দেশীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও ইউনূসের সরকার ও তার মিত্র রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এর মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের আগে ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি ইমেইলে দেওয়া সাক্ষাৎকার গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া অডিও বার্তা, আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলোতে তিনি এতদিন জুলাই আন্দোলন, তার বিচার, এসব কিছুকে তিনি এবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরেছেন। এসব বক্তব্যে তিনি বিভিন্ন সময় দেশে ফেরার কথাও বলেছেন, তবে ঠিক কবে ফিরবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে এতদিন কিছুই বলেননি। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে শেখ হাসিনা বলেছেন, এমন একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয়েছে। দলীয় নেতাকর্মীরা যখন স্লোগান দিয়েছিলেন, ওই ক্লিপে তখন শোনা যায় শেখ হাসিনা বলেছিলেন, সাবাস, এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীরা প্রত্যুত্তরে বলেছিলেন, আপনি ফেরত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি ফেরত আসবেন, অবশ্যই আসবেন এবং খুব শিগগিরই ফেরত আসবেন। এরপর তিনি বলেন 6 মাসের মধ্যে তিনি ফেরত আসবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা এতদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন, এমনকি এতদিন দিল্লিতে দলের যেসব শীর্ষ পর্যায়ের নেতা তার সাথে দেখা করেছেন, তাদেরকেও এতদিন দেশে ফেরার কথা বললেও কোনো সময় উল্লেখ করেননি যে সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। সবশেষ গত 7 মে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের 10 জনের একটি দল দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। ওই টিমের 2 জন সদস্য জানিয়েছেন 6 মাসের মধ্যে ফেরার কথা শেখ হাসিনা তাদেরকেও জানিয়েছেন। ওই টিমে ছিলেন এমন একজন সাবেক প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা কমপক্ষে 3 বার সুনির্দিষ্টভাবে 6 মাসের মধ্যে ফেরার কথা বলেছেন। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস।
একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যেখানে তার নিরাপত্তা এবং আশ্রয় নিয়ে প্রতিনিয়ত কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে তিনি কিভাবে এত সুনির্দিষ্ট সময় দিলেন? রাজনৈতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো এই 6 মাসের হিসাবকে কয়েকটি ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন। শেখ হাসিনার এই ঘোষণার ঠিক আগেই ভারতের পশ্চিমবঙ্গে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসেছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, মিজোরাম, ত্রিপুরা ও আসাম মানে বাংলাদেশের 3 দিকে সীমান্ত রাজ্যগুলোতে এখন ডাবল গেরুয়া সরকার মানে কেন্দ্র আর রাজ্যগুলোতে বিজেপির জয় জয়কার। ডাবল গেরুয়া সরকার ক্ষমতা আসার পরপর তিনি কেন এমন সময়সীমার কথা উল্লেখ করলেন, সে প্রশ্ন রাজনৈতিক আলোচনাগুলোতে উঠে আসছে। শেখ হাসিনার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক এবং কৌশলগত। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন এবং তাকে প্রগতিশীল মুসলিম ও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে 7 মে বৃহস্পতিবার রাতে নীতিন নবীনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতার মাধ্যমে বিজেপির পক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই পুশিন এবং সীমান্তে বেড়া দেওয়ার ইস্যু নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটি যদি বেশি দূর গড়ায় তাহলে সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে দিল্লি ও ঢাকার মধ্যে যে বর্তমান ছন্দ রয়েছে তাতে ব্যত্যয় ঘটতে পারে। গত 7 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এমন 2 নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। ওই নেতা দাবি করেছেন, শেখ হাসিনা মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি সরকারের জনপ্রিয়তা যখন হানিমুন পিরিয়ড শেষে কমতে শুরু করবে এবং ছোটখাটো জনরোষ দেখা দেবে, তখন সেই সুযোগটি কাজে লাগাবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন দেশে ফিরেছিলেন তখন তিনি একটি প্রতিকূল সামরিক সরকারের শাসনের মুখে ছিলেন। তখনও রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার ফেরার বিরুদ্ধে ছিল, কিন্তু তার জনসমর্থনের কারণে তাকে আটকে রাখতে পারেনি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দেশব্যাপী মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। এ নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হওয়ার কথা জানা গেছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বর্তমানে একটি সেলফ বেসড সাংগঠনিক কাঠামো অনুসরণ করছে। নিষেধাজ্ঞার কারণে তারা কোনো সমাবেশ করতে পারছে না, সেজন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট দোয়া মাহফিল এবং ঘরোয়া আলোচনা ও মিছিলের পরিকল্পনা করছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চুয়াল মাস র্যালি করার পরিকল্পনা করেছে, যেখানে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি অডিও বার্তা দিবেন। দলটির কৌশল হলো, পুলিশ যখন খুঁজতে ব্যস্ত থাকবে তখন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল করবে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাবে, যা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার ফেরার জন্য যে 6 মাসের কথা বলেছেন সেটি সাধারণভাবে দেখতে গেলে এক ধরনের অসম্ভব মনে হবে, কিন্তু এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক সমঝোতার মডেল যদি কাজ করে তাহলে পাশার দান রাতারাতি উল্টে যাবে। এই মডেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরায় এমন পরাশক্তিগুলোর মধ্যে একটি গোপন সমঝোতা হলে শেখ হাসিনার ফেরা কেন অনেক কিছু সম্ভব বলে অনেকেই মনে করেন। বিশেষ করে ভারত ও আমেরিকার বোঝাপড়া এক্ষেত্রে যে বেশ গুরুত্বপূর্ণ, সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ ওপেন সিক্রেটের একটি বিষয়। এই মডেলের অধীনে ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা হলে দেশীয় রাজনীতির ভেতরে মোড় ঘুরে যাবে। সেটির লক্ষণ এরই মধ্যে দেখা গেছে। যেমন ইউনূসের আমলে বাংলাদেশের বেশ ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এমনকি ভারতীয় দূতাবাসের কিছু কার্যালয়ে হামলার চেষ্টাও হয়েছিল। কিন্তু হঠাৎ করে দিল্লি না ঢাকা স্লোগান একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে। আবার মার্কিন বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে এমন তথ্য উপাত্ত পাওয়ার পরও প্রধান রাজনৈতিক দলগুলো ভাসুরের নাম যেমন মুখে আনা অন্যায়, তেমনি তারা এ বিষয়ে চুপচাপ আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে মার্কিন প্রশাসন থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে মার্কিন প্রশাসন থেকে বেশ তৎপরতাও ছিল, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৃণমূল থেকে কোনো সাড়া তখন মেলেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়। শর্ত ছিল নির্বাচনের পর দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনেকেই মনে করছেন ওই সমঝোতার অংশ হিসেবে নতুন করে ভূ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তৎপরতা শুরু হতে পারে। বিএনপি নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার এই 6 মাস কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে। তবে দলটির শীর্ষ কিছু নেতা মনে করেন প্রেক্ষাপট বিবেচনা করলে তার এই সময়সীমা প্রথমবারের মতো উল্লেখ করা বিশেষ বার্তা বহন করে। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।